জনাব আব্দুর রশিদ জিতু ব্যালট গণনা শুরুর 48 ঘন্টা পর জাকসুর ফলাফল। বিপি স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, জিএস, এজিএস সহ 20টি পদে শিবির সমর্থিতরা জয়ী। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। অপরাধের চিহ্ন মুছতে হত্যার পর লাশ ফেলে দেওয়া হচ্ছে নদীতে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসে গড়ে অর্ধশত মরদেহ উদ্ধার। আন্দোলন সংগ্রাম দাবি আদায়ে যখন তখন সড়ক মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধে অর্থনীতির ক্ষতি, দুর্ভোগে যাত্রীরা। অনলাইন টিকিটিং ঘিরে পূর্বাঞ্চল রেলওয়েতে সক্রিয় কালোবাজারি চক্র, সোশ্যাল মিডিয়া সহ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। চলে গেলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় দাফন। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। 33 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু। এছাড়া ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে মাজাহারুল ইসলাম, এজিএস এর 2টি পদে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। মোট 25টি পদের 20টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ব্যালট গণনা শুরুর প্রায় 48 ঘন্টা পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সিফাত শাহরের প্রতিবেদন দেখুন বিস্তারিত। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ, নির্বাচন বয়কট, পোলিং অফিসারের মৃত্যু, নির্বাচন কমিশন থেকে পদত্যাগ, ব্যালট গণনার ধীরগতি আর সেই সাথে রুদ্ধশ্বাস অপেক্ষা ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ। মোট 60 ঘন্টার কর্মযজ্ঞের ইতিহাস গড়ল জাকসু নির্বাচন। এই নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাতেই লেগেছে 48 ঘন্টা। বারবার সময় দিয়েই পেছাতে হয়েছে ফল গণনার ক্ষণ। অবশেষে ভোট শুরুর 2.5 দিন পর শনিবার সন্ধ্যায় জানা গেল 33 বছর পর কারা আসছেন জাকসুর নেতৃত্বে। জাকসুর শীর্ষ পদ ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। বলা হচ্ছে গণ অভ্যুত্থানের সংগঠক হিসেবে এই জয় পেলেন তিনি। ডাকসুর পর এবার জাকসুতেও চমক দেখালো ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট। গত 3 যুগ ক্যাম্পাসের রাজনীতিতে অনেকটা নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের সিংহভাগ দল। জিএস, এজিএস এর 2 পদ সহ 25টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রতিক্রিয়ায় নবনির্বাচিত জিএস মাজাহারুল ইসলাম শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান। যথাসময়ে পরবর্তী জাকসু নির্বাচন আয়োজনেরও প্রতিশ্রুতি দেন তিনি। যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। আর দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি জিতু। জাকসুর নেতা হওয়া বা জাকসুর ভিপি হওয়া আমাদের কখনো ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা 33 বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরিয়ে দেওয়া। জাকসুর
ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। উদ্বেগ, উৎকণ্ঠা আর ইতিহাস গড়া অপেক্ষা শেষে আসলো ফলাফল। শেষে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে জিতে গেল শিক্ষার্থীদের রায়। সংস্কৃতির রাজধানী খ্যাত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন শুরুর প্রত্যাশায় সিফাত শাহরিয়ার এখন সফর। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন নদী থেকে 301 জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এসবের মরদেহের 30% পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের তথ্য মতে প্রতি মাসে নদী থেকে গড়ে 43টি মরদেহ উদ্ধার হচ্ছে। নদীতে এত মরদেহ পাওয়ার কারণ হিসেবে আইনজীবী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, শাস্তি থেকে বাঁচার জন্যই হত্যার পর মরদেহ গুম করার জন্য নদীকে বেছে নিচ্ছে অপরাধীরা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। নদীর সঙ্গে সম্পর্ক সভ্যতার ইতিহাসের এই নদীকে কেন্দ্র করেই বিশ্বে গড়ে উঠেছে বড় বড় নামি দামি শহর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদীপথ সবচেয়ে নিরাপদ। এই নদীপথেই রয়েছে যুদ্ধের ইতিহাস। তবে বাংলাদেশে কোনো যুদ্ধ ছাড়াই রাজধানীর আশপাশের কয়েকটি নদীতে প্রতি মাসে মিলছে প্রায় অর্ধশত মানুষের মরদেহ। শুধু এই বুড়িগঙ্গা থেকেই প্রতিদিন উদ্ধার হচ্ছে 4-5টি করে মানুষের ক্ষতবিক্ষত মরদেহ। গত 23 আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরবাগের ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। নারীর গলায় কাপড় পেঁচানো ছিল আর শিশুর গলায় ওড়না বাঁধা ছিল। একই দিনে কালিন্দিনী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণ তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। প্রায় 15 দিনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিটফোর্ড হাসপাতালের মর্গে পড়ে আছে সেই মরদেহ। গেল 22 আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। প্রায় 18 ঘন্টা পর তার মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। 31 আগস্ট খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। 3রা সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সারা দেশের প্রায় নদীতে প্রতিদিন 2টি-1টি করে মরদেহ পাওয়া যাচ্ছে। যাতায়াত ও বাণিজ্যের জন্য নিরাপদ নদী হয়ে গেছে খুনিদের লাশ গুম করা নিরাপদ ডাম্পিং স্টেশন। নৌপুলিশের তথ্য বলছে 2024 সালে নদী থেকে 440টি মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে 299টি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত করা যায়নি 141 জনের মরদেহ, অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের 31% পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে 331 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর মধ্যে 209 জনের মরদেহ শনাক্ত করা গেলেও 92 জনের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া 61 জন পুরুষ, নারী 24 জন আর শিশু 7 জন। অর্থাৎ 30% মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বেশিরভাগই বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। সারা দেশে নদী এলাকা থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, সংঘবদ্ধ অপরাধ চক্র বাড়ছে, প্রমাণ মুছে ফেলতে মরদেহ নদীতে ফেলে দিচ্ছে তারা। আইনের মুখোমুখি হওয়া থেকে সে বিরত থাকতে পারবে, সেক্ষেত্রে কয়েকটি জায়গা বেছে নেয়। প্রথমে হচ্ছে নদী। অপরাধীদের বেনিফিট হলো যে একটা লাশ বা মৃতদেহকে যদি শনাক্ত করা না যায় তাহলে সেটি বেওয়ারিশ লাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাসে বা কোনো পরিবহনে এসে যেখান থেকে লাশ সরাসরি ফেলে দেওয়া যায়, সাধারণত গভীর রাতেই এটা ফেলে দেওয়া হয়। তো সেই জায়গাগুলোতে টেকনোলজি অর্থাৎ সিসি ক্যামেরা স্থাপন করা। ফৌজদারি আইন বিশেষজ্ঞ বলছেন, তথ্য প্রমাণের অভাবে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করাই কঠিন হয়ে পড়ছে। যদি নদীতে স্রোত থাকে, যদি ফেলে দেওয়া হয় তো এটা মানে নদীতে এটা ভেসে যাবে এবং এটার আর কোনো হদিস থাকবে না। আর যদি পাওয়া যায়ও সেক্ষেত্রে লাশটা 4 দিন 5 দিন 7 দিন পরে পাইলে ডিকম্পোজড হয়ে যায়। ওটা কজ অফ ডেথটা আর বের করা যায় না। তার কাজে এগুলো প্রফেশনাল কিলার খুন করলো এবং এটার কোনো সাক্ষী রাখলো না, কোনো এভিডেন্স রাখলো না, এটাও অপরাধ।
আপনার 302-র সাথে 201-ও হয়। 302 হলো যদি আপনি কাউকে মার্ডার করেন। তবে সব ধরনের অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে 43টি মরদেহ উদ্ধার করেছে। গত বছর প্রতি মাসে 36টি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উঠে এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মহাসড়ক ও সড়ক অবরোধ করা হচ্ছে। দাবি আদায়ে মহাসড়ক অবরোধ হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সড়ক ব্যবহারকারী অসংখ্য মানুষ। ভুক্তভোগীরা বলছেন এই পরিস্থিতির অবসান চান তারা। এদিকে পরিবহন মালিক ও ব্যবসায়ী নেতাদের মতে মহাসড়ক অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। বিস্তারিত ফিরদাউস সোহাগের প্রতিবেদনে। দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও একের পর এক দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করছেন বিক্ষুব্ধরা। সম্প্রতি আলাদা আলাদা আন্দোলন হয় নগরীর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবি ও সরকারি প্রকৌশলী কলেজের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের দাবিতে। এছাড়া ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে ভোগান্তি হয় 21 জেলার মানুষের। এই যে বাচ্চাদেরকে নিয়ে দুর্ভোগ, এই মানুষজন যাত্রীরা বসে রয়েছে, আমরা বসে সবাই বসে রয়েছি, কত হাজার হাজার গাড়ি আটকা দোনো সাইডেই। এটা যে কোনো একটা জায়গা নির্ধারিত করবে, ওইখানে তারা আন্দোলন করবে। কথায় কথায় তারা রাস্তা বন্ধ করে দেয়, আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এমন একটা রুলস তৈরি করতে হবে যেন তারা সড়ক অবরোধ করে কোনো রকমের কোনো আন্দোলন না করে। 2022 সালে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে বেড়েছে যাত্রীবাহী বাসের চলাচল। বরিশালের উপর দিয়ে প্রতিদিন রাজধানীতে যাতায়াত করে 1000 যাত্রীবাহী বাস। তবে বারবার মহাসড়ক অবরোধে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে পরিবহন খাত। বিশেষ করে পরিবহন জগৎটা ক্ষতিগ্রস্ত বেশি, আর সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। দ্বিতীয়ত সাধারণ মানুষ তাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তায় জামে আটকে থাকা, এটা তো একটা কঠিন কষ্টকর ব্যাপার। এটা সরকারের এইটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। তাই এরা আন্দোলন করুক, আন্দোলন একটা সাইড ধরিয়ে করুক, মানববন্ধন করুক, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করিয়া সাধারণ মানুষের চলাচলের রাস্তা সেইটাও থাকবে না, সাধারণ মানুষের স্বাধীনতা বোধটুকুও থাকবে না। কথা বললে তাদেরকে অপদস্থ করা হয়। পর্যটন মৌসুম ছাড়াও প্রায় সারা বছরই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক দিয়ে যাতায়াত করেন দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু মহাসড়ক অবরোধের কারণে ব্যবসা বাণিজ্যও পড়েছে নেতিবাচক প্রভাব। যারা মহাসড়ক অবরোধ করে, আপনারা দয়া করে মহাসড়ক অবরোধ করবেন না। আপনারা গণমাধ্যমের মাধ্যমে অথবা স্ব আপনাদের দাবিগুলো যে ডিপার্টমেন্টের প্রতি আপনাদের দাবি তুলতে চান, সেই সব ডিপার্টমেন্টের মাধ্যমে আপনারা দাবিগুলি তোলেন। রাজনৈতিক সরকার না থাকার কারণেই যে যার মতো দাবি নিয়ে রাস্তায় নামছে বলে মনে করছেন অনেকে। সমস্যা সমাধানে মানসিকতার পরিবর্তনের তাগিদ পুলিশের। মহাসড়ক অবরোধ করা যাত্রী সাধারণের যে কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো বিবেচনা করে আপনি দেখেছেন যে ওরা মহাসড়ক থেকে বহু আগেই অবরোধ তুলে নিয়েছে। একটা যে কোনো ছোটোখাটো ইস্যু নিয়েই রাস্তায় নামতেছে, শ্রমিকরা নামতেছে, ছাত্ররা নামতেছে, এই আর কি। তো এখন এইটার জন্য আমি মনে করি সমাধান এটা, যে এই জিনিসগুলো আসলে রাজনৈতিক হস্তক্ষেপ দরকার, না হলে হয় না। কারণ বর্তমানে যেহেতু বুঝছেন রাজনৈতিক সরকার নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সংস্কার আন্দোলনে আগস্ট মাসেই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয় টানা 7 দিন। চাইলেই মহাসড়কে ব্যারিকেড দিয়ে মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ করা সমীচীন নয়। মহাসড়ক থাকবে যাতায়াতের জন্য নিরাপদ, কিন্তু দেশে কতটা হচ্ছে এর বাস্তবায়ন, এই প্রশ্ন এখন ভুক্তভোগীদের। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।
নিয়মিত টিকিট কালোবাজারের কবলে পূর্বাঞ্চল রেলওয়ে। অনলাইনে টিকিট কাটার সুবিধা ব্যবহার করে টিকিটের নতুন জালিয়াতি শুরু করেছে কালোবাজারিরা। বিভিন্ন জনের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা দিয়ে টিকিট কেটে বিক্রি করা হচ্ছে সোশ্যাল অ্যাপে ও সশরীরে। কৌশলে বিক্রি করা হয় অপ্রাপ্তবয়স্ক যাত্রীর টিকিটও। ব্রাহ্মণবাড়িয়ার 3টি স্টেশনে টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ করছে একটি চক্র। কিভাবে চলছে কালোবাজারি অনুসন্ধান করেছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। জরুরি কাজে ঢাকায় যাবেন শিপন কর্মকার। কয়েকদিন ধরে অনলাইনে চেষ্টা করেও মেলেনি টিকিট। কাউন্টারেও না পেয়ে হতাশ তিনি। শেষমেশ একজনের কাছ থেকে ঢাকাগামী 150 টাকার চট্টলা এক্সপ্রেসের টিকিট কেনেন 300 টাকায়। বিকাশে টাকা পাঠানোর পর মুহূর্তেই টিকিট চলে আসে হোয়াটসঅ্যাপে। কত পড়বো? হোয়াটসঅ্যাপে দিবেন? আচ্ছা। শিপনের মতো এমন দুর্ভোগে পূর্বাঞ্চল রেলে ভ্রমণ করা হাজার হাজার যাত্রী। তাদের অভিযোগ, 10 দিন আগে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় সব রুটের টিকিট। একটি চক্র আগেই রেল সেবা অ্যাপে লগ ইন করে রাখে, এরপর টিকিট কেটে নেয় বিভিন্ন জনের এনআইডি দিয়ে, বিক্রি করে চড়া দামে। কাউন্টারে জিজ্ঞাসা করলাম, টিকিট নাই। এখন আশেপাশে ঘোরাফেরা করলে ব্ল্যাকারের টিকিটের অভাব নাই। আমার কাঙ্ক্ষিত গন্তব্য ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা, আমার টিকিট কাটতে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অধিক মূল্যে। এনআইডির সাথে যদি টিকিটের চেকিংটা 100% না করা যায় তাহলে এই ব্ল্যাক বন্ধ করা যাবে না। যে পারুল বেগমের এনআইডি দিয়ে কাটা টিকিটে ভ্রমণ করেন শিপন, তার দেখা মেলে বিজয়নগরের কাঞ্চনপুর গ্রামে। তার দাবি, গত 5 বছরও ট্রেনে ভ্রমণ করেননি। ফটোকপির দোকান থেকেই এনআইডির কপি পেয়েছে কালোবাজারিরা, এমন শঙ্কা তার। 5 বছরের ভিতরে ঢাকা আমি একবার যাওয়া হইছে না, তাহলে আমি কিভাবে টিকিট কাটুম? ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি নিয়মিত চিত্র, যা নিয়ন্ত্রণের অভিযোগ বিদেশ ফেরত যুবক রাজীব পাঠানের বিরুদ্ধে। তার এজেন্টরা ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর ও কসবা স্টেশনে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটের অন্তত 200 টিকিট বিক্রি করেন। কসবা স্টেশনে কালোবাজারির সময় টিকিট সহ ধরা পড়ে তার 2 এজেন্ট। যারা প্ল্যাটফর্মে টিকিট বিক্রি করার চেষ্টা করে, তো আমরা তাদের বিষয়ে সবসময় আমরা কঠোর অবস্থানে থাকি। কোনোভাবেই যারা প্ল্যাটফর্মে এবং অনলাইন টিকিট কালোবাজারি বিক্রি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বস্তরে সতর্ক থাকি। পুলিশ জানায়, পরিচিত জন ছাড়াও আশপাশের গ্রামবাসীর এনআইডি নাম্বার দিয়ে প্রতিনিয়ত টিকিট বেচাকেনা করছে এই চক্রটি। কসবার বুগির গ্রামের সোহেরা বেগম তেমনই একজন। জীবনে কখনো ট্রেনেই উঠেননি তিনি, নেই স্মার্টফোনও, অথচ তার এনআইডি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে কাটা টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারে। আপনি কি মোবাইল চালাতে পারেন? না না, আমি তো পারি না। ও কল আইলে কোটি মোবাইলে ছোট মোবাইল দিতে না, এই টিভি। আর সদর উপজেলার কোড্ডা গ্রামের রেজাউলের ঘটনাটি একটু ভিন্ন। কালোবাজারিরা তার এনআইডি নম্বর ব্যবহার করলেও ব্যবহার করেছে ভিন্ন নাম, তাই রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারছেন না তিনি। তো এরকম একবার কল আসছে, আমি বুঝি নাই। আবার দেখি কি আবার 2-3 ঘন্টা পর আবার আরেকজন কল দিছে, ভাই 2টা টিকিট নিছি, আমার তো আরো 2টা টিকিট লাগবে, আপনাকে আমাকে ইমার্জেন্সি ভাবে দিতে পারবেন কিনা? আমি তো অবাক হয়ে গেলাম, আরে কি একটু পর পর টিকিটের জন্য আমারে কল দিতেছে। ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি চক্রে সক্রিয় অন্তত 30 জন। কালোবাজারে প্রতিদিন লক্ষাধিক টাকার টিকিট বিক্রির তথ্য মিলে অনুসন্ধানে। দ্বিগুণ দামে টিকিট বিক্রির পর চলে ভাগবাটোয়ারা। এই অঞ্চলের মধ্যে তো সবচাইতে বড় নিয়ন্ত্রক হচ্ছে এই যে রাজীব পাঠান, সেই কি নিয়ন্ত্রণ করে? বেশিরভাগ বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া বা কসবা নিয়ন্ত্রণ করলে তারা নিয়ন্ত্রিত সংখ্যা। তবে আগে আখাউড়ার 2 কালোবাজারিকে টিকিট দিলেও এখন টিকিট বিক্রি করেন না বলে দাবি চক্রের মূল হোতার। আমি টিকিট কোনো কালে বেচি না, আমি কোনো একটা সময় হিরণ দিতাম। সোহেল ভাই ছিল আহরাম, সোহেল ভাই আর আমার থেকে নিত। এখন আর মানে সোহেল ভাই দিতে জিজ্ঞাসা থাকে আমাকে 4-5 বছর, আর হিরোর সাথে আমার কথা হয় না 2-3 বছর। স্টেশন মাস্টারের দাবি, প্ল্যাটফর্মের বাইরে টিকিট কালোবাজারির দায় রেলওয়ের নয়, আর চক্রের হোতাকে নজরদারিতে রাখার কথা জানান ওসি। ওরার আইডি দিয়ে ওরা খাটে কি না এটা আমরা অবগত না, কারণ যেহেতু এটা আমার স্টেশনের না। এখন যার আইডি সেই টিকিট কাটতেছে, সার্ভার তো আর দেখতেছে না যে কে ব্ল্যাকার আর কে প্যাসেঞ্জার। এই বিষয়ে তার বিরুদ্ধে আমি সহ আমাদের জেলা ডিবি, গোয়েন্দা পুলিশ সহ আমরা তাদেরকে কাজ করতেছি তাদের বিষয়ে। রেলের টিকিটের অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে 2012 সালে চালু করা হয় ই-টিকিটিং সিস্টেম। অপরাধ করলেও সহজেই জামিন পেয়ে আবার চলে কালোবাজারি, তাই কঠোর আইন প্রণয়নের পরামর্শ আইনজীবীদের। আপনি টিকিট কালোবাজারিকে ট্রায়াল পর্যন্ত আটকে রাখেন, জামিনটা রিজেক্ট করেন, তাইলে তো
তার একটা শাস্তি হবে যে না হাইকোর্টে গিয়ে জামিন আনতে হয়, অতএব এই জিনিসটা আমরা না করি বা অন্য কোনো প্রফেশনে যাই। ভোগান্তি কমাতে তৈরি করা হয়েছিল অনলাইন টিকিট সিস্টেম, আর তা তৈরিতে খরচ হয়েছে জনগণেরই টাকা। অথচ সেই জনগণই এখন সবচাইতে বেশি ভোগান্তিতে পড়ছে। হাতে একটা ফোন, কিছু এনআইডি আর কিছু মানুষের সহযোগিতা থাকলেই এখন যে কেউ হয়ে উঠতে পারে এই টিকিট নিয়ন্ত্রণের রাজা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ইজারার শর্ত অমান্য করে মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা নদী পারের মানুষ। ঝুঁকিতে পড়েছে বসতবাড়ি, সেতু, বিদ্যালয়, মসজিদ, মন্দির। সড়ক বিভাগ বলছে সেতুর 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করলে তা ঝুঁকির মুখে পড়ে। তবে ঠিকাদারের দাবি অনুমোদিত সীমারেখার মধ্যেই কাজ করছেন তারা। আসাদ জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের হামেলা বেগম 2.5 বছর আগে হারিয়েছেন স্বামীকে। 2 ছেলের দিনমজুরির সামান্য আয়ে চলে সংসার। 11% জমির উপর ছিল একমাত্র বসত ভিটা, কিন্তু জেলা প্রশাসন নির্ধারিত কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে সীমানা অমান্য করে ড্রেজার দিয়ে বালু কাটায় সেই ভিটার অর্ধেকই এখন নদীগর্ভে বিলীন। বাড়ি তো থাকা পারি না, বাড়ি ঘর ভেঙে চুরে তো সব চলে গেছে, ঘর বাড়ি ভেঙে চুরে অন্য জায়গায় নিয়ে থুইছি। এখন রাত্রি এইটুকের মধ্যে থাকি, তাও থাকবার পারি না, ঘুম আসে না, সারা দিন রাত সমানে কাটে। শুধু হামেলা বেগমই নয়, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঘরবাড়ি হারাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিজু এন্টারপ্রাইজ নির্ধারিত সীমানা না মেনে বালু উত্তোলন করছে। দিনে 6 থেকে 8টি ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করছেন তারা। এতে শুধু বসত ভিটাই নয়, ঝুঁকিতে তরা সেতু, বিদ্যালয়, মসজিদ এবং মন্দিরও। ড্রেজারের কারণে আমাদের বাসা ঘর যা আছে সব ভেঙে যাচ্ছে, জায়গা জোগা তোর গেছেই গা। এখন এই যে বাড়িটুকু আসলে ওই বাড়িটুকুও ভেঙে গেছে গা। এগো কত হাতে পাই দুর্বল লাগছি, আমাকে এনতে মাটি কাইটেন না, আমরা কোন যাবো, আমরা আর বাড়ি করা পারম না, আমরা গঙ্গে ভাঙ্গা মানুষ, আমার 6টা ভাঙ্গুনি আমরা। এই ড্রেজারের কারণে আমার বাড়ি ভিটে পর্যন্ত ভেঙে গেছে। এখন অল্প একটু জায়গা আছে, এই গড়ডালে আমি কোথায় যাব? আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এখানে কোনো একটা সরকারি ব্যবস্থা করে দিই। চলতি বছরের জুনে 7,51,00,000 টাকায় বালুমহাল ইজারা নেয় প্রতিষ্ঠানটি। ঠিকাদারের দাবি, জেলা প্রশাসন নির্ধারিত সীমানার মধ্যেই বালু তুলছেন তারা। এটা মনে হয় ব্রিজ থেকে মনে হয় যে খুব কাছে, আপনি নিচে নামে সহজে দেন যে ব্রিজ থেকে কত দূরে কাটাল, ওই দিশা আমাকে আমরা ঠিক ওইভাবে কাটতেছি ভাই। আপনি যাই সহজে দেখেন, তারপর প্রবলেম মনে করেন যে না কাটার ওই পায়ে যাবে কাটার ছয় প্রয়োজনে। সড়ক বিভাগ বলছে সেতুর 1 কিলোমিটারের মধ্যে ড্রেজার দিয়ে বালু তুললে ঝুঁকিতে পড়ে স্থাপনা। আর জেলা প্রশাসনের দাবি, সীমার বাইরে বালু কাটার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ব্রিজের 1 কিলোমিটারের মধ্যে যদি বালু উত্তোলন করা হয়, তখন হচ্ছে বালু উত্তোলনের কারণে দেখা যাচ্ছে আমাদের ব্রিজের নিচে যে পিয়ার আছে এবং পাইল আছে, এই পাইলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে দেখা যাচ্ছে ব্রিজের আয়ু কমে যাবে এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হবে। নির্ধারিত স্থানের বাহিরে কারোই বালি উত্তোলন করার কোনো সুযোগ নাই। আমরা কেউ যদি এইরকম করে, আমরা আগে কয়েকবার মোবাইল কোড করেছি, এখন আমরা এক্সট্রিম লেভেলের মেজার নিব। আমরা তাদের যে ইজারা এটা বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে দেব। প্রশাসন আইন প্রয়োগে কঠোর না হলে শুধু ভিটে মাটি নয়, নদী পাড়ের মানুষের জানমালের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হবে না বলে জানান স্থানীয়রা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। বান্দরবানের বিভিন্ন উপজেলায় রয়েছে অসংখ্য ঝর্ণা, সবুজ পাহাড় আর মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের গহীনে এসব ঝর্ণা দেখতে প্রতিদিনই ছুটে যায় পর্যটকরা। তবে সতর্কতার অভাবে ঘটে দুর্ঘটনাও। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্তারা বলছে, পার্বত্য এলাকায় ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাওয়াও অনুচিত। রিজভি রাহাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবানে যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সবুজের সমারোহে এসব পাহাড়ের অন্তরালে দেখা মেলে অসংখ্য ঝর্ণার। সদর উপজেলা ছাড়াও রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকায় এসব ঝর্ণার রূপ দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। উপভোগ করেন প্রাকৃতিক অপার সৌন্দর্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা হতে পারে এটা আমার কল্পনার মধ্যে ছিল না।
আমি একটা জিনিস মিস করি যে আমি ওদিন কেন আসলাম না। সুন্দর সুন্দর জলপ্রপাত, পাহাড়, পথ, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ইভেন অনেক জায়গায় নোটিস করলাম যে হচ্ছে সতর্ক বার্তা লেখা আছে। ইভেন ঝর্ণাগুলো খুবই পিচ্ছল। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর, দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে। দুর্গম পাহাড়ি পথে ঘন্টার পর ঘন্টা হেঁটে ঝর্ণায় পৌঁছানো আর সেখান থেকে ফিরে আসা বেশ কষ্টকর ও অনিরাপদ। এছাড়া অসতর্কতায় দুর্ঘটনার কবলে পড়েন অনেক পর্যটক, এমনকি ঘটে প্রাণহানির ঘটনাও। অনেক জায়গায় দেখা যায় পিছল বিরবিজা থাকে, রেলিং থাকে না। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়, পর্যটকদের ঘুরতে সুবিধা হবে। আমি মনে করি যে যারা এখানে আসে সবারই নিয়ম শৃঙ্খলা মেনে এইখানে আপনার আসা উচিত। নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পার্বত্য এলাকায় ভ্রমণে প্রয়োজন বাড়তি সতর্কতা। পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাও অনুচিত। পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায়, আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। এভাবে যদি পর্যটন স্পটগুলো ভ্রমণ করে থাকে তাহলে পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে, তো আমাদের কোনো কিছু করা থাকছে না। তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। অঘোষিত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানেই তারা যেতে বেশি আগ্রহী হয়। এটি প্রশাসনকে ফাঁকি দিয়েই মূলত তারা আসলে এই পর্যটন কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি। জেলা প্রশাসনের তথ্যমতে 2017 সাল থেকে প্রায় 9 বছরে ঝর্ণায় ও পাহাড়ি ঢলে মৃত্যু হয়েছে 27 পর্যটক ও স্থানীয় বাসিন্দার। এখন বান্দরবান। মেহেরপুরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। পাশাপাশি 76 কোটি টাকা ব্যয়ে 8 তলা ভবন নির্মিত হলেও পুরাতন ভবনের মেঝেতেই চিকিৎসা সেবা নিতে হচ্ছে রোগীদের। মেহেরপুর সদর হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, হাসপাতালের এমন অব্যবস্থাপনায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরের সবচাইতে বড় যে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সেটি হচ্ছে 250 শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল। মেহেরপুরের প্রায় 8.5 লক্ষাধিক মানুষের কিন্তু চিকিৎসা সেবার জন্য এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তবে বিগত 2012-13 সালেই কিন্তু এটি 100 শয্যা থেকে 250 শয্যা বিশিষ্ট করা হয়। কিন্তু এই যে 250 শয্যা করা হলেও দীর্ঘ 12 বছরেও কিন্তু এখনো পর্যন্ত সেই আগের যে শয্যা সেগুলা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল চলছে। রিসেন্টলি 76 কোটি টাকা ব্যয়ে মেহেরপুরে জেনারেল হাসপাতালের জন্য 8 তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে, যেটি দুইবার উদ্বোধন করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত চালু করা হয়নি। এছাড়াও আমি যদি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর জেনারেল হাসপাতালে 42 জন চিকিৎসকের পদের বিপরীতে রয়েছে মাত্র 21 জন, অর্থাৎ প্রায় 50% চিকিৎসকই কিন্তু সংকটের মধ্যে রয়েছে। এছাড়াও 16 জন পরিচ্ছন্ন কর্মীর বিপরীতে রয়েছে মাত্র 4 জন। এছাড়াও অন্যান্য জনবল সংকটের পাশাপাশি এখানে যেসব সরঞ্জামগুলো রয়েছে, বিশেষ করে অপারেশন থিয়েটার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামগুলোও কিন্তু অনেকগুলো বিকল হয়ে পড়ে আছে, যার ফলে 8 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান হওয়া পরেও কিন্তু অনেক ধরনের চিকিৎসা সংকটের মধ্যে পড়তে হয়। এছাড়াও আমি যদি বলি 250 শয্যা বিশিষ্ট হলেও এখানে কিন্তু নিয়মিত 5 শতাধিক বা 6 শতাধিকের উপরে কিন্তু রোগী ভর্তি থাকে। এছাড়াও আউটডোর এবং ইমার্জেন্সি মিলিয়ে আরো প্রায় প্রতিদিন 1000 এর উপরে রোগী এখানে চিকিৎসা নিতে আসে। আমি কয়েকজন রোগীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অতিরিক্ত চিকিৎসক সংকটের ফলে তারা কিন্তু সেবা পেতে নানান ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। তবে আমি মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 8 তলা ভবন চালু করা হবে। জ্যোতিকা, এই ছিল আমার কাছে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুরের সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।
নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিস্ট্রিক্ট অফিসার দিলকুমার তামাং এর কাছে এ নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কপিলাবস্তুর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ। সেখানে বলা হচ্ছে আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের ওপর ওপেন ফায়ারের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত ওলি। নেপাল নিউজ জানিয়েছে নিহত ও গুরুতর আহত জেনজি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেছেন সাবেক সংসদ সদস্য। এদিকে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের 8টি রাজনৈতিক দল। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওইস্ট সেন্টার সহ প্রথম সারির রাজনৈতিক দলগুলোর অভিযোগ সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক। नेपालको सद्पालना गरी मुलुक र जनताको भलो जुटाई मुलुक र जनताको पनि সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর রাশিয়া থেকে তেল কেনা বাদ দেওয়া সহ সুনির্দিষ্ট কিছু শর্ত মানলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ওয়াশিংটন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেনের যুদ্ধ বন্ধ ইস্যুতে সমঝোতায় আসতে বারবার রাশিয়াকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ক্রেমলিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় এবার মস্কোর ওপর বড় ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ না করলে চীনের ওপর 50 থেকে 100% আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। এ তালিকায় তৃতীয় স্থানে আছে তুরস্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 35 সদস্য রাষ্ট্রের মধ্যে তুরস্ক ছাড়াও মস্কো থেকে খনিজ তেল আমদানি করে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত আসরের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। শুধুই ম্যাচ ছাপিয়ে দুই দেশের মর্যাদার লড়াই হয়ে ওঠা ভারত পাকিস্তান দ্বৈরথ হয়ে উঠেছে ক্রিকেটের এল ক্লাসিকো। দুই দলের ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে আইপিএল, পিএসএল ক্লাবগুলো। তবে ম্যাচ জয়ের পাশাপাশি যেখানে রাজনৈতিক টানাপোড়েনে সহিংসু আবেদন বাড়ানোর চ্যালেঞ্জও থাকবে সুরিয়া কুমার সালমান আঘাতের ওপর। অন্যদিকে বিস্তারিত আরিফুল সাহাবের প্রতিবেদনে। ক্রিকেট বিশ্বে ক্রিকেট দ্বৈরথ। ব্যাট বলে 22 গজের খেলায় দ্বৈরথ শব্দটা আসলেই অবধারিতভাবেই থাকে ভারত পাকিস্তান ম্যাচ। ক্রিকেট প্রেমীরা ভালোবেসে তাই ভারত পাকিস্তান ম্যাচের নাম দিয়েছেন ক্রিকেটের এল ক্লাসিকো, হোক সেটা দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বৈশ্বিক আসর। অবশ্য রাজনৈতিক টানপোড়েনে প্রায় 1 যুগ ধরে বন্ধ দুদলের দ্বিপাক্ষিক সিরিজ, তাই পাখির চোখ করে থাকতে হয় এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো মেগা আসরে, যেখানে উত্তেজনা উন্মাদনার পাশাপাশি নিয়মিত হয়েছে উৎকণ্ঠা অনিশ্চয়তাও। তাই মাঠে গড়ানোর আগ পর্যন্ত থাকে ম্যাচ বাতিলের শঙ্কা, নাটকীয়তা। তবে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আরও একবার এশিয়া কাপে পরস্পরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ। সময়ের পরিক্রমায় আবেদন কমলেও সন্দেহাতীতভাবেই এখনও টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ। ওয়ানডে পরিসংখ্যানে এখনও ঢের এগিয়ে পাকিস্তান, কিন্তু টি-20তে 13 বারের দেখায় 3/4 ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। প্রতিবেশী দেশের 9 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় যেখানে মাত্র 3টি, আর ড্র হওয়া ম্যাচটিও ব্যতিক্রমী ইতিহাসের সাক্ষী, বল আউটে যেখানে জয় পেয়েছিল ভারত। এশিয়া কাপের টি-20 ফরম্যাটে সর্বমোট 3 বারের লড়াইয়ে 2 বারই প্রতিপক্ষকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে 2022 সালের সুপার 4 ক্ল্যাশে সবশেষ ম্যাচ জিতে নেয় পাকিস্তান। আরেকটি এল ক্লাসিকো যখন মাঠে গড়ানোর অপেক্ষায়, তখন অবশ্য ক্রিকেট প্রেমীদের প্ল্যাকার্ড হয়েই থাকবেন রোহিত কোহলি, বাবর রিজওয়ানরা। দুদলেই নতুন মুখের ছড়াছড়ি। অভিষেক শর্মা, সাইম আয়ুবরা আইপিএল, পিএসএল মাতালেও এবারই প্রথম ভারত পাকিস্তান দ্বৈরথে আলো ছড়ানোর অপেক্ষায়। তবে হার্দিক বুমরাদের বিপরীতে শাহিন আফ্রিদি, নওয়াজরা আছেন অভিজ্ঞদের তালিকায়। অবশ্য ম্যাচের আগেই উত্তাপ ছড়াচ্ছে আইপিএল, পিএসএল এর 2 কিংস ক্লাব করাচি ও পাঞ্জাব। সোশ্যাল মিডিয়া পোস্টে ম্যাচ নিয়ে শুভকামনা জানাতে কৌশলের আশ্রয় নিয়েছে দুই দেশের 2 জনপ্রিয় ক্লাব। প্রতিপক্ষের জায়গায় শূন্যস্থান রেখেছে পাঞ্জাব, আর করাচি কিংসের পোস্টারে সুরিয়ার ছবি যেন আধারে ঢাকা।
সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়লেও ভারত পাকিস্তান ম্যাচ বরাবরই হটকেক। শুধুই একটি ম্যাচ ছাপিয়ে দুই দেশের মর্যাদার লড়াই হয়ে ওঠা আনপ্রেডিক্টেবল এই ম্যাচে অবশ্য ম্যাচ জয়ের পাশাপাশি দুই দলের লড়াইয়ে পুরনো ঝাঁজ ফেরানোর চ্যালেঞ্জও থাকবে সূর্যা কুমার সালমান আঘাদের ওপর। ক্রিকেট প্রেমীরাও নিশ্চয়ই জয় পরাজয় ছাপিয়ে ম্যাচের পরতে পরতে রোমাঞ্চ দেখার অপেক্ষাতেই থাকবেন। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। জনাব আব্দুর রশিদ জিতু ব্যালট গণনা শুরুর 48 ঘন্টা পর ডাকসুর ফলাফল। বিপি স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, জিএস এজিএস সহ 20টি পদে শিবির সমর্থিতরা জয়ী। ডাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। অপরাধের চিহ্ন মুছতে হত্যার পর লাশ ফেলে দেয়া হচ্ছে নদীতে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসে গড়ে অর্ধশত মরদেহ উদ্ধার। আন্দোলন সংগ্রাম দাবি আদায়ে যখন তখন সড়ক মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধে অর্থনীতির ক্ষতির দুর্ভোগে যাত্রীরা। অনলাইন টিকিটিং ঘিরে পূর্বাঞ্চল রেলওয়েতে সক্রিয় কালোবাজারি চক্র, সোশ্যাল মিডিয়া সহ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। চলে গেলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জানাজা শেষে কুষ্টিয়ায় দাফন। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।